আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আগামীকাল শুক্রবার অর্থাৎ রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডিন্যান্স ডেপো বা এমিরেশনে তারা বিভিন্ন জেলা থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন বা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন আপনারা ইতিমধ্যে অনেকেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন। আপনারা জানেন যে আগামীকাল থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। 2026 সালের বাংলাদেশ সেনাবাহিনীর 547 জনের নিয়োগটা প্রকাশ হয়েছিল, সেইটার পরীক্ষা কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের পরীক্ষা কালকে, তাদের জন্য শুভকামনা। আমি বিগত বহুত দিন ধরে আপনাদেরকে বলে আসছিলাম যে একটা সাজেশন নেন, প্রস্তুতি রাখেন চাকরির জন্য। আপনারা অনেকেই নিয়েছেন, অনেকেই হয়তোবা ভেবেছেন যে না, আপনাদের প্রস্তুতিমূলক সাজেশন নেওয়ার প্রয়োজন নেই, আপনাদের যতটুকু মেধা আছে ততটুকু দিয়েই কাজে লাগাবেন। তবে চেষ্টা করে দেখতে পারেন, কোনো ব্যাপার না। আগামীকাল পরীক্ষা হবে, মাঠে গেলেই বুঝতে পারবেন পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, পরীক্ষার প্রস্তুতি আপনি কতটুকু নিয়েছিলেন বা আরো কতটুকু নেওয়ার দরকার ছিল, সেটা আমি মনে করি যে কালকে মাঠে নামলে বুঝতে পারবেন যে আসলে মাঠে বল পাওয়াটা কতটা টাফ ব্যাপার। তো যাই হোক, ওই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, সময় খুবই কম। লাস্ট বারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা এখনো পর্যন্ত চূড়ান্ত সাজেশন নেননি তারা এই সাজেশনটা নিয়ে পড়তে পারেন। সরকারি চাকরির সাজেশনটা আপনাদের খুবই খুবই উপকারে আসবে। আর একটা কথা ছোট্ট করে বলে যাই, যারা এখনো পর্যন্ত ওই কক্সবাজার অ্যাপ্লিকেশন করেছেন অ্যাডমিট কার্ড পাননি, তারা হয়তো অ্যাডমিট কার্ড নাও পেতে পারেন। কারণ কক্সবাজারে দেখলাম যে এসএমএস আসছে সবার, অনেকেরই 31শে আগস্টে পরীক্ষা হবে, অর্থাৎ এই মাসের আগস্টের 31 তারিখে কিন্তু পরীক্ষা শুরু হবে রামু সেনানিবাসে বা কক্সবাজারে। তো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক মেডিকেল আসলে সাধারণত কি কি দেখে। খুব ছোট করে বলেছি আমি এর আগেও, আজকেও বলার চেষ্টা করব, যেহেতু কালকে আপনারা রিটেন পরীক্ষা দিবেন, যাদের চাকরি হবে অবশ্যই মেডিকেলে কি কি হয় এটা আপনাদের জানা খুবই জরুরি। দেখেন, প্রধানত সাধারণত যে জিনিসটা সব থেকে বেশি হয়ে থাকে সেটা সামরিক বাহিনীতে যখন আপনি চাকরির জন্য ঢুকবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে শারীরিকভাবে ফিট হতে হবে। এখন সৈনিকের মেডিকেল একরকম হয়, সিভিলিয়ান বা অসামরিকের মেডিকেল আর একরকম হয়। যেহেতু আমি এই মুহূর্তে অসামরিক বা সিভিল লোকের কথা বলছি, তো সিভিল লোকের মেডিকেলে কিভাবে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত সিভিলিয়ানদের যখন রিটেনে টিকবেন, ভাইভাতে যখন টিকবেন, বা অর্থাৎ যখন রেজাল্ট হয়ে যাবে, তখন আপনাকে কিন্তু চূড়ান্ত মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে। এখন চূড়ান্ত মেডিকেলের প্রথমেই যেটা দেখবে সেটা হচ্ছে আপনার হাইট, অর্থাৎ আপনার উচ্চতা। যদিও এখানে উচ্চতা কিছু কিছু ট্রেডের জন্য বা কিছু কিছু পদবীর জন্য দরকার হয়, যেমন ফায়ারম্যান, বারবার, তারপরে মেস ওয়েটার, এ ধরনের কিছু আলাদা ট্রেড আছে যে ট্রেড গুলোর জন্য আসলে উচ্চতার প্রয়োজন হয়। তাছাড়া বেসিক্যালি আপনি যদি 5 ফুট 2 ইঞ্চি বা 1 ইঞ্চও হন সেই ক্ষেত্রে কিন্তু এখানে চাকরি সুযোগ আছে। এবার হাইটের পরে আপনার দেখা হবে ওয়েট, আপনার উচ্চতা ওজন কত। এরপরে দেখা হবে আপনার শনাক্তকরণ চিহ্ন, আপনার শরীরে কোথাও কোনো দাগ আছে কিনা, যে দাগ দেখে আপনাকে সরকার শনাক্ত করতে পারবে ওই রকম একটা দাগ। যেমন আমার ঠোঁটের নিচে একটা তিলক আছে, আমার আইডি কার্ড ওখানে লেখা আছে যে আমার ঠোঁটের নিচে তিলক আছে, বা এই তিল দেখলে সরকার আমাকে আইডেন্টিফাই করতে পারবে। এরপরে যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আপনার চোখের জ্যোতি 6/6 আছে কিনা। অনেকেরই চোখের জ্যোতি 6/6 নেই, সমস্যা নেই, আপনারা যখন মেডিকেল করতে যাবেন চশমা পরেও দেখতে পারেন। এখন অনেকেই জিজ্ঞেস করে আমার কাছে, ভাই সিভিলিয়ানে কি কালার ব্লাইন্ড চেক করা হয় কিনা? না, সিভিলিয়ানে আমি যতটুকু পর্যন্ত জানি বা যতটুকু পর্যন্ত আমি দু একটা পরীক্ষা দেখেছি সেখানে কিন্তু সিভিলিয়ানদের কালার ব্লাইন্ড চেক করা হয় না। তবে একটা জিনিস করা হতে পারে, সেটা হচ্ছে কি, দূরে একটা বোর্ড থাকবে যেখানে বড় বড় এবং ছোট ছোট কিছু সংখ্যা লেখা থাকবে বা অক্ষর লেখা থাকবে। আপনাকে চোখের এক হাত এরকম এক পাশে দিয়ে এক হাত, এক চোখ এরকম চেপে ধরে এই চোখ দিয়ে আপনি বলবেন, পরবর্তীতে আবার সেম কাজই এই হাত দিয়ে আবার এই চোখ চেপে ধরে এই চোখ দিয়ে বলবেন। তো এইটা কালার ব্লাইন্ড বলে নাকি আইকিউ টেস্ট বলে, এটা নিয়ে আমি এখনো আসলে খুবই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। তবে কালার ব্লাইন্ড বই যেটা আছে অনেকে আমরা জানি, ওইটা কিন্তু টেস্ট হবে না। জাস্ট এইটা হতে পারে যে আপনার চোখের দৃষ্টি 6/6 আছে কিনা। যাদের চোখের দৃষ্টি 6/6 নেই, যদি চশমা ব্যবহার করেন সেই ক্ষেত্রে চশমা পরেই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। তাছাড়া বেসিক্যালি মোটামুটি আর কোনো ঝামেলা নেই। তাছাড়া সৈনিকের মতো আপনার ভেরিকেস, তারপরে পাইলস আছে কিনা, নাকের মধ্যে পলিপাস আছে কিনা,
কানের মধ্যে কান পাকা আছে কিনা, চুল পাকা আছে কিনা, এইগুলা কিন্তু ডাজেন্ট ম্যাটার, বা এগুলা তারা দেখে না, বিশেষ করে দেখে না। আর একটা কথা আমি বলে রাখি যে অনেকের টেনশন আছে, আপনারা দুই হাঁটুর মধ্যে ভি অক্ষরের মতো থাকে না, অর্থাৎ দুই হাঁটু লেগে যায়, এই ক্ষেত্রে আপনার চাকরি হবে কিনা? 100% হবে। অসামরিকে হাঁটু দেখে না। আপনার পায়ে যদি ভেরিকেস থাকে তাহলে সমস্যা নেই, আপনার যদি কেনি দাবা থাকে তাহলেও অসামরিকের চাকরিতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এইখানে শুধুমাত্র যে জিনিসগুলো দেখে, বেসিক্যালি আমি প্রথমে বললাম, আপনার হাইট, আপনার উচ্চতা, আপনার শনাক্তকরণ চিহ্ন, আপনার গায়ের রং, আপনার পুরো শরীরে কোথাও কোনো অঙ্গহানি আছে কিনা। তবে অঙ্গহানি যদি থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় না আপনার চাকরি হবে, কারণ কেউ তো আর আসলে পোকা আলা বেগুন বাজার থেকে কিনবে না। আপনাকে অবশ্যই সরকারি চাকরির জন্য সুস্থ থাকতে হবে। সুস্থতাই সমস্ত কিছুর মূল কারণ এই অসামরিক চাকরির ক্ষেত্রে। এখন অনেকেরই দেখা যাচ্ছে যে, কেউ মাইন্ড করবেন না, কিছু কিছু মানুষের আছে এইখান থেকে কাটা থাকে, যে কোনো কারণে হয়তো জন্ম থেকে এরকম কাটা থাকে। এখন তারা জানেন যে সৈনিকে কিন্তু ওই সমস্ত কাটা দাগ যাদের আছে তাদেরকে নেয় না, বাট অসামরিকের ক্ষেত্রে নেয়। আপনার চোখ, অনেকেরই দেখবেন যে দৃষ্টি প্রতিবন্ধী যেটা আমরা বলি, মানে ওই রকম অন্ধ না, বাট এইরকম একটু টেরা টাইপের যারা আছেন, আই এম সরি দেখানোর জন্য, বাট এটা দরকার আছে। তো এরকম যারা একটু টেরা টাইপের আছেন, আর যাদের চোখে একটু টেরা অথবা একটু লক্ষ্মী টেরা টাইপের আছেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। মেয়েদের ক্ষেত্রে আপনি ভার্জিন হন বা বিবাহিত হন, কোনো সমস্যা নেই। ছেলেদের ক্ষেত্রেও একই সমস্যা, আপনাকে ওইখানে যে গোপন অঙ্গের যে টেস্ট গুলা আছে, এই টেস্ট গুলা যদি তারা সন্দেহভাজন না হয়, মনে করে, তাহলে আপনাকে করবে না। অন্ডকোষ চেক এখানে করার কোনো চান্স নেই। তবে হ্যাঁ, যদি আপনাকে তাদের সন্দেহ মনে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জামা কাপড় খুলে মেডিকেল করতে পারে। আর যদি মাঠ নর্মালি থাকে, মাঠের মধ্যে যদি আপনি কোনো রকম বিশৃঙ্খলা না করেন, আপনাকে যদি ভদ্রতা মনে হয়, তাহলে এইগুলা করবে না। বাট যদি আনফরচুনেটলি আপনি যদি মাঠের মধ্যে একটু ডিস্টার্ব করেন, তাদের চোখে যদি এরকম মনে হয়, তাহলে কিন্তু আপনার পুরো প্যান্ট খুলেই মেডিকেল করা হবে। মেয়েদের ক্ষেত্রে মেডিকেলটা আসলে খুবই সিম্পল। মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরই মেডিকেলটা হবে। এটা সমস্ত শরীরে হয়তোবা আপনার একটু হাতায় হাতায় দেখতে দেখতে পারে, জাস্ট এতটুকুই। আর সব থেকে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ডোপ টেস্ট, অর্থাৎ আপনাকে প্রস্রাব টেস্ট করাবে এবং আপনাকে ব্লাড টেস্ট করাবে। একটা ব্লাড টেস্টের মাধ্যমে মিনিমাম 17টা টেস্ট তারা করবে, যে আপনার শরীরে কোথাও কোনো মরণ ব্যাধি আছে কিনা, এই বিষয়টা নিয়ে তারা দেখবে, যেমন ক্যান্সার, এইচআইভি, হেপাটাইটিস বি, জন্ডিস, এ ধরনের ইত্যাদি মানে মরণ ব্যাধি আপনার বুকের মধ্যে বা আপনার শরীরে বাসা বেঁধে আছে কিনা। যদি এরকমটা থাকে তাহলে আপনি মেডিকেল থেকে বাদ পড়ে যাবেন। আর ডোপ টেস্ট যেটা আমি বলছি, যে প্রস্রাব টেস্ট করবে আপনাকে, যে ডোপ টেস্টটা হচ্ছে এরকম যে আপনি কোন রকম কোনো মাদকের সঙ্গে লাস্ট 90 দিনের মধ্যে যুক্ত আছেন কিনা। অনেকে এখন অনেক আমাকে প্রশ্ন করে থাকবেন যে ভাই সিগারেট কি মাদকের মধ্যে পড়ে নাকি, আমরা তো সিগারেট খাই না। বাংলাদেশের সরকারের নিয়ম অনুযায়ী বা রুলস অনুযায়ী সিগারেট মাদকের মধ্যে পড়ে না। তো যারা সিগারেট, যদিও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, চেষ্টা করবেন সিগারেটটা একটু এড়িয়ে চলার, কারণ শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তবে সিগারেট ব্যতীত যে ধরনের মাদক আমাদের বাজারে আসলে বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেটা আপনারা অনেকেই জানেন, আমি আর ভিডিওর মাধ্যমে নাম নিচ্ছি না, তো ওই ধরনের বিশেষ করে যারা ওই যে এইটার কথা আমি বুঝাইছি, তারপরে ছোট ছোট বড়ি যেগুলো আছে, এগুলো আপনারা প্লিজ খাবেন না। যদি আপনি 90 দিনের, যদি লাস্ট 90 দিনের মধ্যে খেয়ে থাকেন, তাহলে ডোপ টেস্টে ধরা খেয়ে যাবেন। এবং চেষ্টা করবেন যখন আপনি প্রস্রাবটা টেস্ট করাবেন, তখন যেন প্রস্রাবের রংটা অবশ্যই সাদা থাকে। ছেলে এবং মেয়েদের জন্য উভয়ের ক্ষেত্রেই বলছি, যখন আপনি প্রস্রাব টেস্টটা দিবেন, তখন চেষ্টা করবেন প্রস্রাবের কালারটা যেন সাদা থাকে। এই ক্ষেত্রে আপনারা বেশি বেশি করে পানি পান করবেন, এবং অবশ্যই ডাবের পানি বেশি বেশি করে খান, তাহলে শরীর থেকে বিভিন্ন রকম পয়জন বেরিয়ে যাবে। এবং এটা ডোপ টেস্টের জন্য আপনার সত্যি খুবই খুবই উপকারে আসবে। অনেক ভাই ব্রাদার আছে বাথরুমে যেয়ে প্রস্রাবের সঙ্গে পানি মিশাবেন না, এইটা বেশি চালাকি করলে কিন্তু ধরা খেয়ে যাবেন, লাস্টের জন্য চাকরিটা হবে না, কোনো দরকারই নাই। তো এই ছিল অসামরিকের মেডিকেলে। আহামরি খুব একটা কঠিন মেডিকেল এখানে হয় না। আশা করি যারা কালকে পরীক্ষা দিতে যাবেন, যদি রিটার্ন পরীক্ষায় টিকতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে মেডিকেল পর্যন্ত গেলে আপনার কি কি ধরনের বা আমার কথার সঙ্গে আপনি কতটুকু মিল খুঁজে পাবেন, এটা আপনারা পরীক্ষার হলে যেয়ে যদি রিটেন পরীক্ষায় টিকতে পারেন, ভাইভাতে টিকতে পারেন, অবশ্যই জানতে পারবেন। আর এবং যাদের সাজেশন দরকার, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে আমি আপনাদেরকে এটা প্রোভাইড করব। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।